হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর চ্যাপ্টার 2 থেকে মাইটোসিস নিয়ে আলোচনা করব। আজকে মাইটোসিসের পার্ট 1 হবে, পরের পর্বে মাইটোসিসের পার্ট 2 হবে, কারণ মাইটোসিসটা একদিনে কভার করলে এত বড় এপিসোড হবে যে তোমরা সবাই স্কিপ করবে। সেই জন্য আমি ভিডিওটাকে ছোট করার জন্য, ছোট রাখার জন্য দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। আজকে আলোচনা হবে মাইটোসিস পার্ট 1। চলো শুরু করা যাক। মাইটোসিস কি, মিওসিস কি, এগুলো আগের পর্বে আমি আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা গিয়ে ক্লাস 9-এর প্লেলিস্টে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। এই যে মাইটোসিসের পদ্ধতিগুলোকে যদি আমরা ফোকাস করি, তাহলে মাইটোসিসকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি, ক্যারিও শব্দের অর্থ হলো নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, সেই জন্য সেটাকে বলছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস নামটা থেকেই বুঝতে পারছো যে সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে, সেইটাকে বলছে সাইটোকাইনেসিস। বেসিক্যালি একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এই দুটোই হলো প্রধান অংশ। প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, কারণ জেনেটিক যে মেটেরিয়াল, জেনেটিক বস্তু, সেটা সমান দুভাগে ভাগ হয়ে যায়, তারপর সাইটোপ্লাজমটা ভাগ হয়। আচ্ছা, যেহেতু নিউক্লিয়াসের এই সমবিভাজনটা বেশ জটিল প্রক্রিয়া, সেই জন্য এটাকে মানে ক্যারিওকাইনেসিসকে বেশ কতগুলো ছোট ছোট পার্ট আছে, মানে ছোট ছোট অনেকগুলো দশা আছে। প্রথমটা হলো প্রোফেজ দশা, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। সাইটোকাইনেসিসের কোনো এরকম বিভাজন নেই। ঠিক আছে, এবার এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মধ্যে প্রোফেজ হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, মানে ক্যারিওকাইনেসিসের মধ্যে প্রোফেজ হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী, আর অ্যানাফেজ হলো সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। এটা হলো ঠিক আছে। এবার চলো এই প্রত্যেকটা স্টেপগুলোকে ছবির মাধ্যমে বুঝে নেওয়া যাক। এই যে মাইটোসিস, এটা উদ্ভিদ কোষেও হচ্ছে, প্রাণী কোষেও হচ্ছে, কিন্তু এই মাইটোসিস দুটো কোষের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। সেটা কি? প্রথম হলো, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না, আমরা জানি। তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম নেই। প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, তাই তো? তাহলে সেন্ট্রোজোম আছে। এই সেন্ট্রোজোমের থেকেই কি তৈরি হয়? বেম তন্তু তৈরি হয়। ঠিক আছে, আমি ছোট করে লিখছি। তাহলে দেখো, উদ্ভিদের যখন মাইটোসিস আঁকবো, যে কোনো স্টেপই আঁকবো, মাথায় রাখবো এখানে কিন্তু কোনোভাবে সেন্ট্রোজোম আঁকা যাবে না। প্রাণীকোষের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, সেন্ট্রোজোম আঁকতে হবে। ঠিক আছে। দ্বিতীয় হলো, উদ্ভিদ কোষের এই যে বেমতন্তু, সেটা তৈরি হয় হলো তোমার মাইক্রোটিউবিউল থেকে। বেমতন্তু তৈরি হচ্ছে কোথা থেকে? বেমতন্তু তৈরি হচ্ছে মাইক্রোটিউবিউল। আমি ছোট করে লিখছি, হ্যাঁ, তোমরা পুরো কথায় লিখবে। কিন্তু এদিকে প্রাণীকোষের ক্ষেত্রে মাইটোসিসে কি হয়, যে বেমতন্তু তৈরি হয়, সেটা তৈরি হয় এই যে সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি, সেইখান থেকে। তাহলে বেমতন্তু তৈরি হচ্ছে কোথা থেকে? অ্যাস্ট্রাল রশ্মি থেকে। আরও একটা পার্থক্য আছে, সেটাও মাথায় রাখতে হবে। 3 নম্বর, সেটা হলো মেটাফেজ দশায়। প্রথম হলো প্রোফেজ, দ্বিতীয় হলো মেটাফেজ। মেটাফেজ দশাতে উদ্ভিদের মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমগুলোর কোনো প্যাটার্ন নেই, অবিন্যস্তভাবে চারপাশে সজ্জিত থাকে। মানে এটা এরমভাবে, যদি ধরো এটা একটা মানে কোষ, এই কোষের এই যে বিষুব অঞ্চল বরাবর ওরা সজ্জিত থাকে, কোনো প্যাটার্ন নেই। তাহলে কি লিখব? মেটাফেজ দশায় ক্রোমোজোম বিন্যস্ত থাকে। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়, মেটাফেজ দশায় প্রাণীকোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত থাকে? ছোট ক্রোমোজোমগুলো ধারের দিকে থাকে, বড় ক্রোমোজোমগুলো ভিতর দিকে থাকে। তাহলে মেটাফেজ দশাতে এখানেও বিষুব অঞ্চলে, বিষুব মানে কি? যে কোষ যেখানে বিভাজিত হচ্ছে তার মাঝ বরাবর, এটা যদি কোষের এরকম বেমগুলো আছে এই রকম অঞ্চলে, মাঝ বরাবর অঞ্চলে ছোট যে ক্রোমোজোমগুলো সেগুলো ধারের দিকে থাকে, আর বড় বড় ক্রোমোজোমগুলো ভিতর দিকে থাকে। ঠিক আছে, ছোটগুলো থাকছে পরিধির দিকে, বড়গুলো থাকছে ভিতরে। মাথায় থাকবে?
এই হলো প্রধানত উদ্ভিদের মাইটোসিস ও প্রাণীর মাইটোসিসের মধ্যে পার্থক্য। এবার মাইটোসিস শুরু করার আগে কেন এটা আমি বলছি, কারণ যখন প্রফেজ মেটাফেজের ছবি আঁকতে হবে তখন কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। প্রথম কি, যখন তোমাকে প্রফেজের ছবি আঁকতে দেবে তখন মনে রাখতে হবে যে সেন্ট্রোজোমটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে আঁকবো, উদ্ভিদ কোষে আঁকবো না। দ্বিতীয় হলো মেটাফেজ দশায় যখন ক্রোমোজোম বিন্যস্ত সেই ছবিটা যদি মাধ্যমিকের ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে কী হবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো প্যাটার্ন নেই, যেভাবে হোক আঁকলেই হলো। প্রাণী কোষের ক্ষেত্রে ছোটো ক্রোমোজোমগুলোকে ধারের দিকে দিতে হবে, বড়গুলোকে ভিতর দিকে দিতে হবে। তবেই কিন্তু মানে এই পার্থক্যগুলো মাথায় রাখলে তবেই কিন্তু আঁকাটা প্রপার হবে। অনেক সময় কি হয়, অনেকে বলে কি আমি ছবি এঁকে এসেছি পরীক্ষায় তাও কেন নম্বর পেলাম না। অ্যাকচুয়ালি এই সমস্ত স্টেপগুলো যদি মানে জিনিসগুলো যদি মাথায় না রাখো, ছবিতে ভুল হয়ে যায়, তখন কিন্তু স্টেপ মার্কিংয়ে কেটে নেয়, নাম্বার কেটে নেয়, ঠিক আছে। সেই জন্য এই পার্থক্যটা কিন্তু এই মাইটোসিস প্রক্রিয়া পড়ার আগেই তোমরা পড়ে নেবে, যাতে স্টেপগুলো পড়ার সময় জিনিসগুলো বুঝতে পারো এবং মাথায় ঢুকে যায়। প্রথমেই আসবো প্রফেজ দশায়। প্রফেজ দশা হলো দীর্ঘস্থায়ী দশা ক্যারিওকাইনেসিসের সবকটা দশার মধ্যে। প্রথম বৈশিষ্ট্যটা কি, ক্রোম্যাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়। দেখো একটা কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে সূত্রগুলো এরমভাবে রয়েছে। এই সূত্রগুলোর ভেতরে কি হয়, জল বিয়োজন ঘটায়, মানে জল বেরিয়ে যায়। জল বেরিয়ে গেলে কোনো জিনিস কি হয়ে যায়, ঘন হয়ে যায়। যেমন তোমরা সবাই জানো যে দুধ যখন জাল দেওয়া হয়, দুধ থেকে জল উবে যায় এবং তার ফলে দুধটা ঘন হয়ে যায়। ঠিক সেম জিনিস এখানেও হয়। ক্রোম্যাটিন সূত্রগুলো থেকে জল বেরিয়ে যাচ্ছে, তার ফলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। প্রথম বৈশিষ্ট্য দেখো, যেই ঘন হয়ে যাচ্ছে, যখনই কোনো জিনিস ঘন হয়ে যাবে তখন কি হয়ে যায়, সেই জিনিসটা পরিমাণে কমে আসে, তাই তো। দুধ যখন জাল দিয়ে ঘন করা হয় কি হয়, দুধের পরিমাণ কমে আসে, তার মানে জলটা ইভাপোরেট করে যাচ্ছে। এক্ষেত্রেও তাই হয়। এই যে ক্রোম্যাটিন সূত্রগুলো থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে এগুলো কুণ্ডলীকৃত হয়ে যায়, ছোট হয়ে যায় এবং মোটা হয়ে যায়, ঠিক আছে। দুধও যেমন জাল দিলে কি হয়, মোটা হয়ে যায়, ঘন দুধ হয়ে যায়, এক্ষেত্রেও তাই, পরিমাণেও কমে যাচ্ছে, আকারে ছোট হয়ে যাচ্ছে এবং মোটা হয়ে যাচ্ছে। তার ফলে সৃষ্টি হয় হলো ক্রোমোজোম। এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এইরকমভাবে দুটো বাহু থাকে, তাই তো। এই বাহুগুলোকে কি বলা হয়, ক্রোম্যাটিড বলা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে ক্রোম্যাটিড গঠন করে। তাহলে এটা হলো ক্রোমোজোম। এবার এর ভিতরে ক্রোম্যাটিড গঠন করছে, মানে ধরো এই একটা বাহু এটা লম্বালম্বি বিভাজিত হচ্ছে, এই একটা বাহু লম্বালম্বি বিভাজিত হচ্ছে, এরমভাবে ক্রোম্যাটিড গঠন করছে। বোঝা গেল? কিন্তু এরা যুক্ত থাকছে কোন অঞ্চলে, সেন্ট্রোমিয়ার অঞ্চলে। বুঝতে পারলাম? তাহলে প্রথমে কি ছিল, ক্রোম্যাটিন সূত্র হিসাবে ছিল, সেগুলো থেকে জল বেরিয়ে গেল, ঘন হলো, মোটা হলো, ক্রোমোজোম সৃষ্টি হলো। ক্রোমোজোমে কি থাকছে, দুটো ক্রোম্যাটিডের এই যে বাহু রয়েছে, এই বাহুগুলো লম্বালম্বি বিভাজিত হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে কি, যে ক্রোম্যাটিন গঠন করছে, ক্রোম্যাটিড গঠন করছে। এবার পরের যে প্রফেজ দশার বৈশিষ্ট্য, সেটা হলো প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোম্যাটিড দ্বয় পরস্পরকে পেঁচিয়ে থাকে। এই যে পেঁচিয়ে থাকার এই যে অবস্থাটাকে, এটাকে বলে প্লেকটোনমিক কুণ্ডলী, ঠিক আছে। এইটা প্রশ্ন আসে, প্লেকটোনমিক কুণ্ডলী কি, মানে এই রকম তো ক্রোম্যাটিড দ্বয় হলো, এই ক্রোম্যাটিড দ্বয় একটার সাথে একটাকে পেঁচিয়ে থাকে, সেই মানে প্যাঁচালো অবস্থাটাকে বলছে প্লেকটোনমিক কুণ্ডলী। আর এই যে প্যাঁচালো পদ্ধতিটাকে বলছে স্পাইরাইলেজেশন, ঠিক আছে। দেখো এইখানে আমি যেটা এঁকেছি, এটা হলো উদ্ভিদ কোষের প্রফেজ দশা, উদ্ভিদ কোষের প্রফেজ দশা। এবার দেখো, এটা হলো প্রফেজের শুরুতে, এটা হলো প্রফেজের শেষে। ভালো করে খেয়াল করো, দেখো এখানে এরকম তন্তুর মতো পেঁচিয়ে আছে, প্রফেজের শেষে গিয়ে দেখো ক্রোম্যাটিড গঠন করেছে, দেখছো। ক্রোমোজোম আছে এবং ক্রোম্যাটিড গঠন করেছে, সেগুলো মাঝ বরাবর ভাগ হয়ে ক্রোম্যাটিড দ্বয় গঠন করেছে, মানে এই যে ক্রোম্যাটিড এগুলো এক একটা হয়েছে, মাঝে যুক্ত রয়েছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে। আচ্ছা, এই যে ক্রোম্যাটিডগুলো, এইগুলো একটার সাথে একটা এরকম পেঁচিয়ে থাকে, সেগুলোকেই বলছে হলো প্লেকটোনমিক কুণ্ডলী। আচ্ছা, এবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন ছবিটা আঁকবে এইখানে দেখো নিউক্লিওলাস এঁকেছি, এটা হলো কি, এই যে এটা হলো নিউক্লিওলাস, এটা হলো প্রফেজের শুরুতে। খেয়াল করে দেখো, প্রফেজের শেষে কিন্তু কোনো নিউক্লিওলাস আঁকিনি, অর্থাৎ কি প্রফেজের শেষের দিকে গিয়ে এই যে নিউক্লিওলাসটি আকারে ছোট হতে থাকে এবং শেষে বিলুপ্ত হয়ে যায়।
আর প্রফেজের শেষের দিকে গিয়ে নিউক্লিয় পর্দারও অবলুপ্তি ঘটে। অর্থাৎ এইটা যেটা এঁকেছি এই জিনিসটা এরকম ক্লিয়ারলি তুমি আঁকতে পারো না, এই জিনিসটা এরকম নিউক্লিয় পর্দা যেটা সেটা এরকম ডট দিয়ে তোমায় বুঝিয়ে দিতে হবে, কারণ প্রফেজের শেষে গিয়ে নিউক্লিয় যে পর্দা সেটাও অবলুপ্ত হয়ে যায়। তাহলে প্রফেজে কি হচ্ছে? প্রফেজে তো ক্রোমোজোম গঠিত হচ্ছে, ক্রোম্যাটিড গঠন হচ্ছে, ক্রোম্যাটিডদ্বয় নিজেদের মধ্যে পেঁচিয়ে আছে, প্লেকটোনমিক কুণ্ডলী হচ্ছে, এই যে ক্রোম্যাটিন সূত্র থেকে ক্রোম্যাটিড গঠিত হচ্ছে এবং সেটা হচ্ছে জল বিয়োজনের মাধ্যমে। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হলো নিউক্লিয় লাস্টটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অবলুপ্ত হয়, প্রথমে ছোট হতে থাকে তারপর অবলুপ্ত হয়, আর নিউক্লিয় পর্দা যেটা সেটা প্রফেজের শেষে এসে অবলুপ্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এবার দেখো প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়। প্রাণীকোষের ক্ষেত্রে আরও একটা জিনিস হয়, সেটা হলো এক্ষেত্রে যে অ্যাস্ট্রাল রশ্মি যেগুলো তৈরি হয় সেন্ট্রোজোম থেকে, দেখো প্রাণীকোষের ক্ষেত্রে কিছু এক্সট্রা স্টেপ হয়। কি হয় প্রাণীকোষে? কি হয়, প্রাণীকোষের যে বেমতন্তু গঠিত হয় সেইটা গঠিত হয় সেন্ট্রোজোম থেকে। প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে, তোমরা সবাই জানো, উদ্ভিদ কোষে থাকে না। সেই জন্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে তোমার বেমতন্তু তৈরি হয় সেটা হয় মাইক্রোটিউবিউল থেকে। মাইক্রোটিউবিউল মানে ছোট ছোট লম্বা লম্বা তন্তু থেকে। প্রাণীকোষের ক্ষেত্রে সেটা তৈরি হয় সেন্ট্রোজোম থেকে। এবারে সেন্ট্রোজোম থেকে তৈরি হয় যখন সেন্ট্রোজোমের সেন্ট্রিওল আছে, তাই তো? দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, এটা হলো সেন্ট্রোজোমের ছবি। সেন্ট্রোজোমের এই যে এক একটাকে বলে সেন্ট্রিওল। প্রাণীকোষের প্রফেজের ক্ষেত্রে এই সেন্ট্রিওল দুটো দুপাশে চলে যায়, তারপরে দুটো দুপাশে গিয়ে মানে একটা থেকে দুটো সেন্ট্রিওল গঠন করে, তার চারপাশে অ্যাস্ট্রাল রশ্মিরও আবির্ভাব ঘটে। দেখো ছবিতে এঁকেছি, দেখো এখানে একটা সেন্ট্রোজোম চলে গেছে, তার পাশে আর একটা মানে সেন্ট্রিওল গঠন করে নিয়েছি এবং এগুলো হলো অ্যাস্ট্রাল রশ্মি। এগুলোও দেখো অ্যাস্ট্রাল রশ্মি গঠন করেছে, ঠিক আছে? এই অ্যাস্ট্রাল রশ্মিগুলোই পরবর্তীকালে বেমতন্তু গঠন করে। বেমতন্তু কি বোঝার জন্য মেটাফেজ দশা পড়তে হবে, একটু সাথে থাকো। বেমতন্তু নামটা থেকে বুঝতে পারছো যে মানে তন্তুর মতো এরকম বড় বড় তন্তু তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রাণীকোষের ক্ষেত্রে বলছি। দেখো ভালো করে খেয়াল করে যে দেখো আমি কোনো নিউক্লিওলাস আঁকিনি, নিউক্লিয় পর্দাও প্রায় অবলুপ্ত, ক্রোম্যাটিড গঠন হয়ে গেছে, সেন্ট্রিওলগুলো দুপাশে গিয়ে সেন্ট্রোজোম গঠন করে নিয়েছে। এইটাই হলো প্রাণীকোষের প্রফেজ, ঠিক আছে? এটা হলো প্রাণীকোষের প্রফেজ। তাহলে যখন ছবি আঁকতে হবে প্রাণীকোষের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রফেজ দশা যখন আঁকতে দেবে নিউক্লিওলাস আঁকা চলবে না, নিউক্লিয় পর্দা আঁকা চলবে না, এরকম ক্রোম্যাটিড গঠন করতে হবে, আর তার সাথে এই যে সেন্ট্রোজোমগুলো দুটো দুপাশে আঁকতে হবে। কিসের ক্ষেত্রে? প্রাণীকোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু আগে যখন আমি এঁকেছিলাম ছবিটা, খেয়াল করে দেখো ওখানে কিন্তু আমি কোনো রকম সেন্ট্রোজোম আঁকিনি, কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকেই না, ঠিক আছে? তাহলে যখন এই বৈশিষ্ট্যগুলো পড়বে তার সাথে সাথে ছবিটা দেখে নিয়ে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখবে মাধ্যমিকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কখনো না মানে প্রত্যেক বছর এই প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ কিছু না কিছু আঁকতে দেয়। সেই জন্য বৈশিষ্ট্যগুলো যদি মাথায় না নিতে পারো তাহলে কিন্তু আঁকাতেও ভুল হয়ে যাবে। সেই জন্য দুটো সাইমালটেনিয়াসলি করতে হবে, ছবি আঁকা এবং বৈশিষ্ট্যটা পড়া, তবেই কিন্তু যে ছবি যেটা তোমরা আঁকছো সেটা সঠিক হবে। এখন আসি দ্বিতীয় দশা, সেটা হলো মেটাফেজ দশা। এই মেটাফেজ দশা হলো ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা এবং এটা স্বল্পস্থায়ী, প্রফেজের মতো দীর্ঘস্থায়ী দশা নয়। এই দশায় কী হয়, এই দশার প্রধান বৈশিষ্ট্য সেটা হলো বেম বা স্পিন্ডল গঠন। বেম বা স্পিন্ডল কি? দেখো এইগুলো হলো ক্রোম্যাটিড, সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত রয়েছে, এর সাথে একটা এরকম তন্তু গঠিত হচ্ছে। দেখো এখানে ছবিতে এঁকেছি, এই জিনিসটা বড় করে আঁকলাম, দেখতে পাচ্ছ? এই যে একটা তন্তু, এখানে একটা তন্তু, এটা উদ্ভিদ কোষে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে এই যে কালো কালো যে রেখাগুলো আছে এইগুলো সব তন্তু, এইগুলোই হলো বেম বা স্পিন্ডল। এই বেম বা স্পিন্ডল উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে, প্রাণী কোষের ক্ষেত্রে তৈরি হচ্ছে সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হলো কিছু তন্তু এখানে গঠিত হয়। কোনটা কি তন্তু? দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে কালো যেগুলো এঁকেছি, যেটার মাধ্যমে ক্রোমোজোমটা যুক্ত আছে সেইগুলো হলো ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল তন্তু, যেটা বলবে মানে এই যে এই রকম তো একটা ক্রোমোজোমের সাথে ধরো যে তন্তু যুক্ত, সেটা হলো এই তন্তু এগুলো হলো ক্রোমোজোমাল তন্তু। দেখো এইটা হলো ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে? আর এর পাশে দেখো কিছু এঁকেছি এখানে এরকম ডটেড লাইন দিয়ে, ঠিক আছে? বা এক্ষেত্রে এরকম একটা লাইন দিয়ে।
সেগুলো হলো কি অবিচ্ছিন্ন তন্তু, মানে এগুলোর সাথে কোনো ক্রোমোজোম যুক্ত নয়, সেই জন্য সেগুলোকে বলছে অবিচ্ছিন্ন তন্তু। ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল তন্তু তৈরি হলো, ক্রোমোজোম যুক্ত থাকছে যে তন্তুগুলোর সাথে। অবিচ্ছিন্ন তন্তু যেগুলো মানে একটা মেরু থেকে, এগুলোকে বলা হয় মেরু, ঠিক আছে? এই একটা মেরু, একটা মেরু, এই একটা মেরু, এই একটা মেরু, এক মেরু থেকে অন্য মেরুতে সংযুক্ত করছে যে তন্তু, যেগুলোর সাথে কোনো ক্রোমোজোম যুক্ত থাকছে না, সেগুলোকেই বলছে অবিচ্ছিন্ন তন্তু। তারপর হলো ইন্টারজোনাল তন্তু। এটা কোথায় থাকছে? এই যে কোষ বিভাজনের যে বিষুব অঞ্চলে, এই অঞ্চলে যে তন্তুগুলো থাকে, বিষুব মানে মাঝ বরাবর অঞ্চলে, সেই অংশে যে তন্তু থাকে তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু, ঠিক আছে? নেক্সট হলো অ্যারেঞ্জমেন্ট। এই যে ক্রোমোজোমগুলো বা ক্রোম্যাটিডগুলো কীভাবে অ্যারেঞ্জ হচ্ছে সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো এই যে ক্রোমোজোমগুলো, এগুলো এই যে বিষুব অঞ্চলের পরিধি ঘিরে থাকে, মানে এটা তো টু ডাইমেনশনাল এঁকেছি, যদি আমরা 3Dতে আঁকতে পারতাম জিনিসটা এরকম হতো। ধরো এই মাঝ বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করছে, এই মাঝ বরাবর ক্রোমোজোমগুলোর পুরো চারপাশে অবস্থান করছে, পুরো মানে বিষুব অঞ্চলটাকে ঘিরে অবস্থান করছে, ঠিক আছে? আর প্রাণীকোষের ক্ষেত্রে এটা কীভাবে অবস্থান করে? বিষুব অঞ্চলে ছোটোগুলো দেখো ধারে এঁকেছি, মাঝেরগুলো কম্পারেটিভলি বড়, এটা তোমাদের এইভাবেই আঁকতে হবে প্রাণীকোষের মেটাফেজ যদি আঁকতে দেয়। ছোট ক্রোমোজোমগুলো ধারের দিকে, বড় ক্রোমোজোমগুলো ভিতর দিকে অবস্থান করে, বোঝা গেল? তাহলে মেটাফেজ দশার হলো এই বৈশিষ্ট্য। মেটাফেজ দশায় প্রধানত বেম তৈরি হচ্ছে, বেমগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের পর্বে অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস এইগুলো নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্তই। তোমাদের জন্য প্রশ্ন থাকে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটা প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।